আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি জেবা রহমান। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। কারখানা খুলছে কাল, চলবে গণপরিবহন ও রাজধানীমুখী মানুষের ঢল, নেই স্বাস্থ্যবিধির তোয়াক্কা। আরও 218 জন সহ দেশে করোনায় মৃত্যু বাড়ছে, হাসপাতালে টালমাটাল পরিস্থিতি, মিলছে না সাধারণ বেডও। বহু ভিআইপিকে ব্ল্যাকমেইল করেছেন হেলেনা জাহাঙ্গীর, অনৈতিক পথে হাতিয়েছেন বিপুল অর্থ, জানিয়েছে র্যাব। পরিমণি কাণ্ডের পর চিত্রনায়িকা একা গ্রেফতার, বাসা থেকে ইয়াবা, গাঁজা সহ মাদক উদ্ধার, আদালতে তোলা হবে কাল। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত সংবাদ। কাল থেকে গার্মেন্টস সহ রপ্তানিমুখী শিল্প কারখানা খুলছে বলে ঢাকামুখী দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষের ঢল নামে বাংলাবাজার, শিমুলিয়া ও দৌলতদিয়া পাটুরিয়া ঘাটে। লঞ্চ, স্পিডবোট ও ট্রলার বন্ধ থাকায় যাত্রীর চাপ ফেরিগুলোয়, নেই স্বাস্থ্যবিধির তোয়াক্কা। এদিকে কর্মস্থলে যোগ দিতে ঢাকা ময়মনসিংহ, ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কে রাজধানীমুখী পোশাক শ্রমিকদের ঢল নেমেছে। ঢাকামুখী মানুষের ব্যাপক চাপ ফেরিতে। শনিবার সকাল থেকে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষ কর্মস্থলে যোগ দিতে ফিরছেন ঢাকায়। যাত্রীতে ঠাসা মাদারীপুরের বাংলাবাজার ঘাট থেকে মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটে আসা ফেরিগুলো। মানুষের তুলনায় গাড়ির সংখ্যা খুবই কম, নেই স্বাস্থ্যবিধির কোনো বালায়। বিধিনিষেধে লঞ্চ, স্পিডবোট ও ট্রলার চলাচল বন্ধ থাকায় যাত্রীর চাপ ফেরিগুলোতে। যাত্রীর চাপে এই নৌপথে বাড়ানো হয়েছে ফেরির সংখ্যা। ফেরি থেকে নামার পর 3 থেকে 4 গুণ বাড়তি ভাড়া দিয়ে বিভিন্ন যানবাহনে গন্তব্যে ছুটছেন যাত্রীরা। একই চিত্র রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটেও। ঢাকামুখী মানুষের ঢল ফেরিতে। গাদাগাদি করে পদ্মা পাড়ি দিচ্ছেন যাত্রীরা। গণপরিবহন বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েন তারা। করোনার ঝুঁকি নিয়ে অতিরিক্ত ভাড়া দিয়ে বিভিন্ন যানবাহনে গন্তব্যে যাচ্ছে মানুষ। চরম ক্ষুব্ধ তারা। এতকাল লকডাউন দিয়ে আসছে, 5 তারিখ অফিস খুলবো, ওর কি বলবো, ওই জায়গায় বসে থেকে যা মন চায় তাই করবো, আর আমরা এরকম দুর্ভোগ পাবো না? টাকা কামাই করতে কষ্ট লাগে না? হ্যাঁ, একটা হুন্ডা দিয়ে যাবো, 1500 টাকা ভাড়া চাই। সরকার আসলে এইভাবে আমাদেরকে নাজেহাল হয়রানি না করলেও পারতো। আমরা জানি যে 5 তারিখে খোলা, অথচ কাল সন্ধ্যার সময় হেডলাইনে আসলো যে আগামীকাল 1 তারিখে খোলা অফিস। কিন্তু এই মুহূর্তে আমাদের বাচ্চা কাচ্চা নিয়ে আমাদের যাওয়া যে কত কষ্ট, সেটা একমাত্র আল্লাহ জানে আর আমরা জানি। যদি আমরা পৌঁছাইতে না পারি তাহলে তো আমাদের চাকরি থাকবে না। এটা কি সরকারি আমাদেরকে চাকরি ফেরত দিবে? এভাবে গাড়ি নাই, অথচ লোকজন সাধারণ জনগণদেরকে হয়রানি করতেছে। এরকম খোলা রাখ দিলে কিসের জন্য? হট করে গাড়ি ঘোড়া সারে নাই কিসের জন্য? এরা বলছে 5 তারিখে দিবে, এরা কিসের জন্য আবার 1 তারিখে আনলো? হঠাৎ করে একদিনে 1 তারিখে খোলা, মানুষের সিদ্ধান্তের কোনো শেষ নাই। আগে আমাদের যাতায়াতের ব্যবস্থা করা সরকারের উচিত ছিল, তারপরে যে কারখানা খুলে দেওয়া উচিত ছিল। এদিকে গাজীপুরের বিভিন্ন মহাসড়ক দিয়েও মানুষ আসছে স্রোতের মতো। কর্মস্থলে ফিরতে ট্রাক ও ছোট ছোট বিভিন্ন যানবাহনে চেপে অথবা মাইলের পর মাইল হেঁটে ঢাকায় ফিরছে মানুষ। এছাড়া নাটোর বাস স্ট্যান্ড ও বনপাড়া বাইপাস থেকে দ্বিগুণ ভাড়া দিয়ে বিভিন্ন যানবাহনে ঢাকায় ফিরছে মানুষ। বাংলা ভিশন নিউজ ডেস্ক। রাজধানীর প্রবেশ মুখে নেই কোনো তল্লাশি, সবার যুক্তি কর্মস্থলে যোগ দিতেই ঢাকায় ফেরা। আর যারা অযথা লকডাউনের মধ্যে বাইরে বের হচ্ছেন তাদের গুনতে হচ্ছে জরিমানা। ঢাকায় ঢোকার 4টি প্রবেশ মুখে মানুষের ভিড়, যেন উজান থেকে আসা পাহাড়ি ঢল। মানুষের স্রোত এসে মিশেছে রাজধানী ঢাকায়। বিভিন্ন জেলা থেকে বিভিন্ন যানবাহনে চড়ে ঢাকায় ঢুকছেন তারা। রিকশা, সিএনজি সহ নানা যানে করে যে যেভাবে পারছেন ঢাকায় আসছেন। অতিরিক্ত ভাড়া গুনে ঢাকায় আসায় বেশিরভাগ মানুষই ক্ষুব্ধ। এছাড়া অন্যান্য পেশার মানুষও রাজধানীতে ঢুকছেন নানা জরুরি প্রয়োজনে। শরীয়তপুর থেকে আসছি, প্রথমে অটো দিয়ে আসছি আপনার ওই কাঁঠালবাড়ি ঘাট পর্যন্ত। সিএনজিতে আসছি, ডাবল ভাড়া দিয়া। আগে আসি নাই, গার্মেন্টস বন্ধ ছিল, এখন কালকে থেকে গার্মেন্টস চালু করছে, এই জন্য কাল আজকে আসা। বরিশাল যাইছি, হুন্ডাই আইছি, ভাঙ্গে আইছি, আটকে আইছি। গাড়ি ব্যবসায়ী আনোয়ার হোসেন ড্রাইভার দিয়ে রাস্তায় নামিয়েছেন প্রাইভেট কার। চেকপোস্টে যেন না ধরা পড়ে সেজন্য প্রেসের স্টিকার লাগিয়েছেন গাড়ির সামনে। বসের গাড়িতে লাগানো ছিল, আমরা লাগে না, বড় গাড়ি ব্যবসা করে কার হাউস। কেউ বাইরে বেরিয়েছেন করোনা রোগী দেখতে, কেউ
টিকা নিতে বেরিয়েছেন। তল্লাশিতে প্রত্যেকেরই রয়েছে জরুরি প্রয়োজনে বের হওয়ার যুক্তি। আমি হসপিটালে যাচ্ছি পেশেন্টকে রক্ত দেওয়ার জন্য। আমার বন্ধু আছে কোভিড পেশেন্ট আছে, জি দেখতে যাচ্ছি। বাসা থেকে বেরিয়েছি, আপাকে দেখার জন্য আসছিলাম, এখন চলে যেতেছি। এখন একা ভাড়া বেশি যাচ্ছে, এই জন্য দুজনে যাওয়া লাগতেছে। বিভিন্ন অজুহাতে বেরোচ্ছে, কেউ টিকা দিচ্ছে, কেউ টিকা দিতে যাবে, কাউকে নিয়ে যাবে, বিভিন্ন অজুহাত, কেউ বাজারে যাবে। সবাইকে অপ্রয়োজনে বাইরে বের হওয়া থেকে বিরত থাকার অনুরোধ জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। দীপন দাওয়ান, বাংলা ভিশন, ঢাকা। শিল্প কারখানা খোলার প্রেক্ষিতে কর্মজীবীদের ভোগান্তি কমাতে কয়েক ঘন্টার জন্য গণপরিবহন চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার। সন্ধ্যায় এক তথ্য বিবরণীতে জানানো হয়, চলমান কঠোর বিধিনিষেধ শিথিল করে রবিবার দুপুর 12টা পর্যন্ত সব ধরনের গণপরিবহন চলবে। তবে এরই মধ্যে দিনভর লাখ লাখ মানুষ মাইলের পর মাইল পায়ে হেঁটে ট্রাকে করে ভেঙে ভেঙে যেভাবে পেরেছেন গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করেছেন। অনেকে সকালে রওনা দিয়ে স্ত্রী সন্তান নিয়ে সারা দিন পথে কাটিয়ে রাতে পৌঁছেছেন রাজধানীতে। যারা কর্মস্থল ফেলে ঢাকায় এসেছিলেন তারাও পরিমরি করে ঢাকা ছাড়ছেন। এতে রাজধানীতে প্রবেশের পথগুলো মানুষ ও যানবাহনের চাপ বেড়েছে কয়েক গুণ। আমাদের আবার আর একটাই ম্যানেজ করে ওঠা লাগে, এইভাবে 3-4 জায়গা নামে আসতেছে সিরাজগঞ্জ থেকে। ঘাটে এসে 9টা বাজে এসে পৌঁছাইছি, 5টার দিকে আমি একটা ট্রাক পাইছি, হেমায়তপুর পর্যন্ত আমার পৌঁছাই দিছে। সকালবেলা পান্তা ভাত খেয়ে তো 7টার সময় রওনা হয়েছি, এখন তো পথে পথে রয়েছি। 300টার গাড়ি ভাড়া 500-600 লামাইছে, ওই বেটা কিন্তু দেন গাড়ি ভাড়া 1000 টাকা নিয়ে বেরিয়েছে, গাড়ি ভাড়াটাই হচ্ছে না। দর্শক, রাজধানীতে ফেরা মানুষের খবর সংগ্রহে গাবতলী বাস টার্মিনাল এলাকায় আছেন আমাদের সিনিয়র রিপোর্টার আরিফুল হক। সরাসরি যাচ্ছি তার কাছে। আরিফ, কেমন দেখছেন গাবতলী এলাকার পরিস্থিতি? আরিফ, শুনতে পাচ্ছেন আমাকে? দর্শক, যান্ত্রিক ত্রুটির কারণে এই মুহূর্তে আরিফের সঙ্গে সংযোগটি স্থাপন করতে পারছি না। সংবাদের পরবর্তী অংশে আবারও চেষ্টা করব। জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন জানিয়েছেন, কর্মস্থলের কাছের কর্মীদের দিয়ে রপ্তানিমুখী পোশাক কারখানা চালুর কথা মালিকদের। এ সময় কাজে যোগ দিতে না পারলেও ঢাকার বাইরে থাকা শ্রমিকদের চাকরি হারানোর আশঙ্কা নেই। বিশেষজ্ঞরা বলছেন, এ ধরনের সিদ্ধান্ত করোনায় সংক্রমণের ঝুঁকি আরও বাড়াবে। ঈদের আগে লকডাউন শিথিলের পাশাপাশি 23 জুলাই থেকে সারা দেশে 5 আগস্ট পর্যন্ত সরকারের পক্ষ থেকে সর্বাত্মক লকডাউনের ঘোষণা আসে। বিধিনিষেধের মধ্যে রপ্তানিমুখী পোশাক কারখানা বন্ধ থাকবে এমন খবরে অনেকেই বাড়িতে গিয়ে কর্মস্থল ঢাকায় ফেরেননি। কিন্তু 7 দিন যেতে না যেতেই ব্যবসায়ী নেতারা সরকারের সাথে আলোচনার পর শুক্রবার ঘোষণা আসে 1 আগস্ট খুলবে কলকারখানা। এমন খবরে সারা দেশে ছড়িয়ে থাকা এ খাতের কর্মীরা ছুটছেন ঢাকার পথে। গণপরিবহন বন্ধ থাকায় দুর্ভোগে পড়েছেন লাখো লাখো পোশাক কর্মী। অবশ্য জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আশ্বস্ত করছেন, কর্মস্থলে যোগ দিতে না পারলেও চাকরি হারানোর সুযোগ নেই তাদের। কারখানার আশেপাশে যারা রয়ে গেছে, ঈদের পরের দিন যারা ফিরে এসছে বা যারা যায়নি ঈদে, তাদেরকে নিয়ে তারা কাজগুলো করবে 5 তারিখ পর্যন্ত। 5 তারিখের পরে পর্যায়ক্রমে তারা তাদেরকে নিয়ে আসবে, পর্যায়ক্রমে, একবারে না। এবং এক্ষেত্রে কিন্তু কাউরি কোনো আপনার এখানে ছাঁটাই বা এ ধরনের কোনো আশঙ্কা নাই। তবে 5 আগস্টের পর কঠোর বিধিনিষেধ শিথিলের আভাসও দেন মন্ত্রী। পরিস্থিতি বিবেচনা করে 5 তারিখের পরে কি হবে সেটি কিন্তু আমরা সিদ্ধান্ত দিব। হয়তো একবারে সব ওপেন হবে না, কিন্তু কি পরিসরে থাকবে সেটি কিন্তু আমরা 3 তারিখে অথবা 4 তারিখে আমরা জানাতে পারবো। বিশেষজ্ঞরা বলছেন, সরকারের এমন সিদ্ধান্তে পরিস্থিতির উন্নতি হবে না, দুর্ভোগ বাড়াবে। বিধিনিষেধ শিথিল করে বিভিন্ন প্রতিষ্ঠান খুলতে যে সরকার বাধ্য হচ্ছেন, সেটা আমাদের পরিস্থিতিকে উন্নতি করবে না, আমরা আরও জটিল পর্যায়ে পৌঁছতে পারি। গত 1 জুলাই থেকে 15 জুলাই পর্যন্ত যে বিধিনিষেধ ছিল, সেই বিধিনিষেধের খুব একটা সফলতা কিন্তু আমরা দেখতে পাইনি। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। দর্শক, রাজধানীতে ফেরা মানুষের খবর সংগ্রহে গাবতলী বাস টার্মিনাল এলাকায় আছেন আমাদের সিনিয়র রিপোর্টার আরিফুল হক। আমরা আবারও তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি। আরিফ, কেমন দেখছেন গাবতলী এলাকার পরিস্থিতি? যেভাবে সারা দিনের মতোই, অর্থাৎ
ঢাকা ফেরা মানুষের যে ভিড়, যে স্রোত ছিল সকাল থেকে শুরু হয়ে মধ্যভাগে শেষ ভাগে, রাতেও আমরা সেই রকম স্রোতই দেখেছি। অসংখ্য মানুষ কিন্তু পায়ে হেঁটে ঢাকায় ঢুকছেন। আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে সাভার আমিনবাজার ব্রিজ পার হয়ে গাবতলীতে ঢোকার যে পয়েন্ট, সেই পয়েন্টে এখানে অসংখ্য মানুষ আমরা দেখেছি পায়ে হেঁটে তারা রাজধানীতে ঢুকেছেন। এখন রাত্রি হওয়ার কারণে কিছুটা কম হয়ে যাচ্ছে সেই স্রোত, কারণ হচ্ছে আপনারা এর মধ্যে সবাই জেনে গেছেন যে গণপরিবহন চালু হয়েছে। আমরা দু একটি বাসও এখানে চলতে দেখেছি এখানে, তবে ভাড়াটা একটু বেশি বলছে, যেহেতু সব বাস পুরোদমে এখনও চালু হয়নি, সেজন্য এখানে অনেক ভাড়া বেশি বলছে। এছাড়া যারা হেঁটে ঢাকায় ঢুকেছে, ঢাকাতে বিভিন্ন ধরনের যানবাহন পাচ্ছে, যেমন এখানে রিক্সা পাচ্ছে, মোটরসাইকেল পাচ্ছেন, তারপরে সিএনজি অটোরিকশা যেগুলো, সেগুলো সেগুলোতে করে তারা গন্তব্যে যাওয়ার চেষ্টা করছেন। এছাড়া আমরা দূরপাল্লার কিন্তু গণপরিবহন এখনও দেখিনি, কারণ যেহেতু তথ্য বিবরণ সরকার গণপরিবহন চলবে এরকম তথ্য বিবরণী দিনের শেষ ভাগে, অর্থাৎ সন্ধ্যারও প্রায় রাতের কিছুক্ষণ আগে যেহেতু এটা তথ্য বিবরণীটি দেওয়া হয়েছে, সেজন্য এখনও কিন্তু গণপরিবহন ওইভাবে চালু হয়নি। যেগুলো আপনারা দেখছেন এটি হচ্ছে ঢাকার মধ্যকারী, এগুলো ঢাকাতেই চলে। দূরপাল্লার গণপরিবহনগুলো এখনও আসেনি, যে কারণে মানুষ এখনও এই পায়ে হেঁটেই রাজধানীতে ঢুকছে। তারা যেটা আমাদেরকে বলার চেষ্টা করছেন যে লকডাউন যেহেতু দিয়েছে সরকার, তারা সে ধরনের প্রস্তুতি নিয়েই তারা গ্রামে ছিলেন। লকডাউন শিথিল নয়, গণপরিবহন যেহেতু গার্মেন্টস পোশাক কারখানা খুলেছে, তাহলে তাদের সরকারের বা বিজিএমইএ বা যারা এই কর্তৃপক্ষ যারা এই বিষয়টি দেখভাল করছে, তাদের উচিত ছিল যে কিছুদিন আগে, অর্থাৎ অন্তত 2 দিন আগে হলেও গণপরিবহনটি চালু রাখা। তারা বলছে যে তারা অনেক কষ্ট করে এসেছেন, এই ভীষণ গরমে গাড়ি ঘোড়া পান নাই, এক জেলা থেকে আরেক জেলায় এমনও আছেন যে কেউ কেউ বলছেন যে 70-80 মাইল পর্যন্ত তারা একটানা হেঁটেছেন। কারো কারো বাচ্চা আছে, নারী আছে, রাতের এখন নিরাপত্তার বিষয়টিও আছে। সব মিলিয়ে তারা খুব অসন্তোষ প্রকাশ করেছেন। তারা বলেছেন তাদেরকে নিয়ে এ ধরনের কার্যকলাপ একেবারে অমানবিক, এটা করা উচিতই হয় নাই। তো যা হোক, আমরা এখনও গাবতলীতে আছি, মানুষ এখনও আসছে, দেখা যাক কত দূর পর্যন্ত তারা তাদের গন্তব্য যেতে পারে। জেবা, এই ছিল গাবতলী থেকে খবর। আরিফ, ধন্যবাদ আপনাকে। দর্শক, গাবতলী বাস টার্মিনাল থেকে সঙ্গে ছিলেন সহকর্মী আরিফুল হক। স্বাস্থ্যবিধি মেনে কাল থেকে কারখানা পরিচালনা করতে মালিকদের প্রতি আহ্বান জানিয়েছেন এফবিসিসিআইর সভাপতি জসিমউদ্দিন। তবে ঢাকার বাইরে থাকা শ্রমিকদের এখনই কাজে না ফেরানো আর তাদের চাকরিচ্যুতির ভয় যেন না দেখানো হয়, তা বিজিএমইএকে নিশ্চিতের তাগিদ দিয়েছেন বিশ্লেষকরা। 23 জুলাই শুরু হওয়া চলমান 2 সপ্তাহ লকডাউনে কারখানা বন্ধ থাকছে সরকারের পক্ষ থেকে বারবারই বলা হচ্ছিল, যদিও এতে হাল ছাড়েননি ব্যবসায়ীরা। গত বৃহস্পতিবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিবের সাথে বৈঠক করেন বিজিএমইএ সহ কয়েকটি ব্যবসায়ী সংগঠনের নেতারা। এর পরদিনই রেজাল্ট মিলল, রবিবার থেকে কারখানা খোলার অনুমতি পেলেন মালিকরা। ব্যবসায়ী কমিউনিটি যারা এই ফ্যাক্টরিগুলি চালাচ্ছে, তাদের কাছে অনুরোধ থাকবে যে স্বাস্থ্য সুরক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া। আগস্টে একটা সামার ভ্যাকেশনের একটা সময় আসে, এরা অর্ডারগুলি দিয়ে সামার চলে যায়। এখন যে অর্ডারগুলি প্লেস হবে এগুলি আপনার সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বরের অর্ডার। আপনি যদি এখানে ফেল করেন তাহলে কিন্তু ওই 4 মাসের পরের 4 মাসে কিন্তু আপনি অর্ডার পাবেন না, ওইটা আবার সামারের অর্ডার। তো সুতরাং এখানে একটা বিজনেস একটা সাইকেল আছে। আর এক্সপোর্টটা তো আপনার আমার উপরে নির্ভর করে না, এটা নির্ভর করে বায়ারদের উপরে। যে সমস্ত শ্রমিক বাড়িতে রয়েছেন তাদেরকে এক্ষুনি তাড়াতাড়ি জয়েন করতে না বলা বা না জয়েন করলে তাদের চাকরিচ্যুতি বা কোনো ধরনের হুমকি দেওয়া, সেই বিষয়গুলো কোনোভাবেই যেন না করা হয়। এবং এই ব্যাপারে অ্যাসোসিয়েশনের প্রধান থেকে অবশ্যই কারখানাগুলোকে যাতে কড়াভাবে সেভাবে মেসেজ দেওয়া হয়। এফবিসিসি সভাপতির দাবি, কারখানা বন্ধ রাখা হলে দেশে অর্থনীতি ঢুকবে, তাতে শুধু মালিক না ক্ষতিগ্রস্ত হবে দেশ। আমরা শুধু গার্মেন্টসের কথা বলি না, আমরা বলছিলাম সব কিছু খুলে দেওয়ার জন্য, সকল উৎপাদন যেটি করেছেন সরকার এবং করতে ফলও পেয়েছেন। আপনি দেখেন কত দেশ আপনার লন্ডভন্ড হয়ে গেছে, ইকোনমি অনেক উন্নত দেশ আপনার ইকোনমি মাইনাস ফিগারে চলে গেছে। বাংলাদেশ গত 20-21 অর্থ বছরও প্রায় 6.1%
আমাদের আপনার জিডিপি গ্রোথ আছে, তার মানে এটা কি? এটা ঠিক যে পোশাক কারখানা বা রপ্তানিমুখী কারখানাগুলো খুলে দিলে যদি সীমিত আকারের শ্রমিক দিয়ে এগুলোকে চালানো যায় এবং তার মাধ্যমে যদি বায়ার এবং ব্র্যান্ডদের যে পণ্য চাহিদার আছে সেটা যদি ধরে রাখা যায় তাহলে সেটিকে হয়তো সাময়িকভাবে সেটাকে গ্রহণ করা যেতে পারে। অর্থনীতির গতিধারা ঠিক রাখতে হলে উৎপাদন চালু রাখার সাথে করোনা নিয়ন্ত্রণও জরুরি বলছেন বিশ্লেষকরা। জিএম হাসান, বাংলা ভিশন, ঢাকা। গেল একদিনে দেশে করোনায় আরও 218 জনের মৃত্যু হয়েছে। নতুন শনাক্ত হয়েছে 9,369 জন। শনিবারের স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে মৃতের সংখ্যা দাঁড়ালো 20,685 জনে। এর মধ্যে সর্বোচ্চ ঢাকা বিভাগে মারা গেছেন 67 জন। এছাড়া চট্টগ্রামে 55, খুলনায় 27, রাজশাহীতে 22 জন মারা গেছেন। এ পর্যন্ত মোট করোনা শনাক্ত হয়েছে 12,49,484 জনের। নতুন করে সুস্থ হয়েছেন 14,017 জন। মোট সুস্থ হওয়ার সংখ্যা 10,78,212 জন। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 30.24, সুস্থতার হার 86.29 এবং মৃত্যুর হার 1.66%। আগামী 7 আগস্ট থেকে প্রতি সপ্তাহে দেশের জনসাধারণকে 1 কোটি টিকা দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। কেবল পরিচয়পত্র দেখিয়ে টিকা নেওয়া যাবে। দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জাপান থেকে আসা টিকার চালান গ্রহণ অনুষ্ঠানে এ তথ্য জানান তিনি। এর আগে জাপানের রাষ্ট্রদূতের কাছ থেকে উপহার হিসেবে আসা 7,81,000 টিকার চালান গ্রহণ করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ও পররাষ্ট্রমন্ত্রী AK আব্দুল মোমেন। এ নিয়ে জাপান থেকে অ্যাস্ট্রাজেনেকার প্রায় 10 লাখ টিকা পেল বাংলাদেশ। আগস্টে দেশটি থেকে আসবে আরও 6 লাখ টিকা। স্বাস্থ্যমন্ত্রী জানান, কাল থেকে অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় ডোজের টিকা পেতে অপেক্ষমান 16 লাখ মানুষকে টিকা দেওয়ার কার্যক্রম শুরু হবে। প্রতিটি কেন্দ্রে 3টা করে বুথ থাকবে এবং প্রায় 13,800 বুথে টিকা দেওয়া হবে এবং আমরা আশা করছি যে টিকা আমরা দিব সেই টিকা 1 সপ্তাহ ব্যাপী একটা কার্যক্রম। এর মধ্যে প্রায় 1 কোটিরও বেশি টিকা আমরা দিতে সক্ষম হব, এটি আমাদের টার্গেট। রাজধানীর হাসপাতালগুলোতে বেড়ে চলেছে করোনা রোগীর চাপ। আইসিইউ থেকে ওয়ার্ড, কোথাও সিট ফাঁকা নেই। অক্সিজেনের সীমাবদ্ধতা থাকায় নতুন রোগী নেওয়া যাচ্ছে না বলছে হাসপাতাল কর্তৃপক্ষ। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের সামনে দিনভর এভাবে দাঁড়িয়ে থাকে সারি সারি অ্যাম্বুলেন্স। 24 ঘন্টা দেশের নানা প্রান্ত থেকে আসতে থাকে করোনা রোগী, কিন্তু রোগীর চাপ বেশি থাকায় সিট না পেয়ে ফিরে যেতে হচ্ছে অনেককে। অক্সিজেনের সংকটের কারণে ভর্তি থাকা রোগীদের পরিবারকে সিলিন্ডার নিয়ে আসতে হচ্ছে বাইরে থেকে। যদিও বেডের সাথে যে ইয়াটা আছে, অক্সিজেনের সরবরাহ আছে, সেটাতে আপনার এক্সট্রা এটা অ্যাড করে প্রায় 70 লিটার ফ্লো দেওয়া হচ্ছে। মানে আইসিইউতে যেটা দেয় সেটাই দেওয়া হচ্ছে। 3টা সিলিন্ডার দেওয়া হয়েছে, আরেকটা আনলাম এখন রিফিল করে। প্রতিদিন যে কয়টা পেশেন্টকে আমরা ছাড়পত্র দিতে পারি, ছেড়ে দিতে পারি, সেই জায়গাটাতে আমরা ভর্তি করি। তারপরেও আমাদের ওভারফুল দেখা যাচ্ছে যে তুলনামূলকভাবে ভালো একজন পেশেন্টের সাথে শেয়ার করে আমরা অক্সিজেনের ব্যবস্থা করছি। ক্রিটিক্যাল পেশেন্ট আসতে থেকে আমাদের জন্য খুব কঠিন একটা বিষয় হয়ে দাঁড়াচ্ছে সামনের দিনগুলোতে। করোনার জন্য নির্ধারিত রাজধানীর মুগদা মেডিকেল কলেজের অবস্থাও একই রকম। রোগীতে পরিপূর্ণ আইসিইউ এবং ওয়ার্ডগুলো। অক্সিজেনের সংকটের কারণে জায়গা হচ্ছে না নতুন রোগীর। প্রতিদিন আমার এই হাসপাতালে 4,500 থেকে 5,000 কিউবিক মিটার অক্সিজেন, লিকুইড অক্সিজেন ব্যবহার হয়। তো এটা একটা বিশাল অ্যামাউন্ট এবং আমাদের যে সিস্টেম, সেই সিস্টেমে এর বেশি আর ব্যবহার করার কোনো সুযোগ নাই। এটা হচ্ছে ম্যাক্সিমাম। যারা আমাদেরকে এটা সাপ্লাই দিচ্ছে, লিন্ডে এবং স্পেকট্রা, তারা আমাদেরকে আলটিমেট লিমিট দিয়ে দিচ্ছে যে এর বেশি অক্সিজেন এখন আর আপনারা কনজিউম করতে পারবেন না। তো সেই হিসাবে আমরা এই 320 জন রোগীর চিকিৎসা দিচ্ছি। আপনারা হয়তো বলতে পারেন যে আরও সিট বাড়ানো যায় কি না। অবশ্যই বাড়ানো যাবে যদি আমরা আরও বেশি অক্সিজেন সাপ্লাই পাই। তবে রোগীর চাপ যতই থাকুক, অন্তঃসত্ত্বা করোনা রোগীদের ফিরিয়ে দেওয়া হচ্ছে না রাজধানীর কোনো হাসপাতাল থেকেই। বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে তাদের। নাঈম হাসান, বাংলা ভিশন, ঢাকা। করোনায় টালমাটাল চট্টগ্রামের চিকিৎসা সেবা। বেড খালি নেই সরকারি বেসরকারি কোনো হাসপাতালেই। সংকট আইসিইউরও।
তার উপর প্রতিদিনই আক্রান্ত হচ্ছেন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী সহ বহু মানুষ। করোনায় চরম মুহূর্তেও চট্টগ্রামে মিলছে না আইসিইউ বেড। সন্তানের শ্বাসকষ্ট নিবারণে নিজের বেডটি ছেড়ে দেন এক মা। অনেক কাকুতি মিনতির পর সেই মাকে সাধারণ বেডে স্থানান্তর করে ছেলেকে আইসিইউতে ভর্তি করেন চিকিৎসকরা। এর 1 ঘন্টা পরেই মারা যান মা। বুধবার এমনই হৃদয় বিদারক ঘটনা চট্টগ্রাম জেনারেল হাসপাতালে। এই ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে চট্টগ্রামের করোনা পরিস্থিতি। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের 10টি ও জেনারেল হাসপাতালের 18টি আইসিইউ বেড সহ কোনো হাসপাতালেই আইসিইউ বেড খালি নেই। সাধারণ বেডও ঠাসা করোনা রোগীতে। বর্তমানে 43টি সরকারি শয্যা এবং বেসরকারি পর্যায়ে 114টি শয্যা কিন্তু প্রস্তুত করে রাখা আছে এবং সেখানে রোগীদের বলতে পারি আমরা যে প্রায় 90% বেডই পূর্ণ আছে। বাকি 10টা যে সিট সেটার জন্য মানুষের হাহাকার পরিলক্ষিত হয় এবং যা এই যে শয্যাগুলো আছে তার ডাবল রোগী কিন্তু ওয়েটিংয়ে আছে। করোনার ভয়াবহতার মধ্যে রয়েছে হাই ফ্লো ন্যাজাল ক্যানোলা সংকটও। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ব্যবহার হচ্ছে 18টি আর নষ্ট হয়ে পড়ে আছে 40টির মতো। জেনারেল হাসপাতালে ব্যবহার হচ্ছে 13টি। যে 40টা বলা হচ্ছে যে নষ্ট হয়ে পড়ে আছে, তার মধ্যে যদি 20টিও আপনি সচল করে দেন এবং 20টি হাই ফ্লো ন্যাজাল ক্যানোলা যদি আমি 20 জন রোগীকে প্রোভাইড করতে পারি, তাহলে কিন্তু চট্টগ্রামের প্রাইভেট যে ক্লিনিক বা হাসপাতালগুলোর আইসিইউর উপর যে চাপ বা আইসিইউর জন্য মানুষের যে হাহাকার, সেই হাহাকার কিন্তু অনেক কমে যাবে। পরিস্থিতি মোকাবেলায় সরকারি বেসরকারি হাসপাতালগুলোতে বেডের পাশাপাশি অক্সিজেন সাপোর্ট বাড়ানোর পরামর্শ জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের। পর্যাপ্ত পরিমাণ জনবল নিয়োগ দিয়ে প্রয়োজনে ভলান্টিয়ার রিক্রুটমেন্ট করে হসপিটালগুলোতে সেবাকর্মীদের সংখ্যা বাড়িয়ে প্রত্যেকটা হসপিটালের সাথে বেডের সংখ্যা বাড়িয়ে এবং প্রয়োজনে হসপিটালে আইসোলেশন ওয়ার্ড খুলে আমাদের এই চট্টগ্রাম পরিস্থিতিটাকে সামাল দিতে হবে। এখনই সচেতন না হলে সামনের দিনগুলোতে আরও ভয়াবহতার শঙ্কা ভর করছে সচেতনদের মধ্যে। শাহিদা বিয়া, বাংলা ভিশন, চট্টগ্রাম। 15 থেকে 20 জনের সাইবার মনিটরিং টিম দিয়ে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের হেলেনা জাহাঙ্গীর ব্ল্যাকমেইল করতেন বলে জানিয়েছেন র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আলমোইন। এছাড়া জয়যাত্রা ফাউন্ডেশন ও টেলিভিশনের মাধ্যমে অনৈতিক উপায়ে বিপুল পরিমাণ অর্থ উপার্জনেরও প্রমাণ পেয়েছেন তারা। হেলেনা জাহাঙ্গীর, অনেকের কাছে আবার সিস্টার হেলেনা। সাংবাদিক, মানবতাবাদী, রাজনীতিবিদ, আবার কখনো শিল্পী। বর্তমান সময়ে আলোচিত সমালোচিত হেলেনা জাহাঙ্গীরের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইন, মাদক ও টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইনে 3টি মামলা হয়েছে। এরই মধ্যে 2 মামলা হেলেনাকে 3 দিনের রিমান্ড দিয়েছে আদালত। র্যাব বলছে 5টি গার্মেন্টস ও 16টির মতো ফ্ল্যাটের তথ্য তাদেরকে জানিয়েছেন হেলেনা জাহাঙ্গীর। এছাড়া জয়যাত্রা টেলিভিশনের নামে চাঁদাবাজি ও জয়যাত্রা ফাউন্ডেশনের নামে টাকা আত্মসাতেরও সন্ধান পেয়েছেন তারা। জেলা ভিত্তিকভাবে নিয়োগ হয়েছে, যারা বিদেশে বিভিন্ন জায়গায় তার টিভি চ্যানেলের প্রতিনিধি হিসেবে নিয়োগ হয়েছে, বিভিন্ন আইডি কার্ড ব্যবহার করছে জয়যাত্রা টেলিভিশনের নামে। উনি ওদের কাছ থেকে নিয়মিত চাঁদা সংগ্রহ করতেন, যেটা আমরা বলেছি অধিকাংশই তার নিজের উদ্দেশ্য পূরণের জন্য উনি টাকা খরচ করতেন, বাট উনি জয়যাত্রা ফাউন্ডেশনের নামে মানুষকে সহযোগিতা হিসেবে চালিয়ে দিয়েছেন। ভিআইপিদের সাথে ছবি তুলে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দিয়ে নিজেদের স্বার্থ হাসিল করতেন হেলেনা। অপপ্রচার চালাতে একটি সাইবার ইউনিটে ছিল তার। উনি একটি স্ট্রং সাইবার টিম উনি সবসময় মেনটেন করতেন, যারা বিভিন্ন সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে উদ্দেশ্য প্রণোদিতভাবে হেলেনা জাহাঙ্গীরের প্রচারণা চালাতেন। ওনার বক্তব্য অনুযায়ী কোর 15-20 জনের নাম পেয়েছি। এছাড়াও হেলেনা জাহাঙ্গীরের আরও অবৈধ সম্পদ ও অর্থের খোঁজও শুরু করেছে র্যাব। বৃহস্পতিবার রাতে গুলশানের বাসা থেকে আটক করা হয় হেলেনা জাহাঙ্গীরকে। উদ্ধার করা হয় বিদেশি মদ, মুদ্রা, ওয়াকিটকি, হরিণ ও ক্যাঙ্গারুর চামড়া। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা। গৃহকর্মী পেটানোর দায়ে গ্রেফতার করা হয়েছে চিত্রনায়িকা একাকে। বাসায় মিলল ইয়াবা, মদ ও গাঁজা। পুলিশ বলছে নায়িকা সিমন হাসান একার বিরুদ্ধে মাদক ও গৃহকর্মী নির্যাতনের 2টি মামলা করা হয়েছে। কাল আদালতে তোলা হবে, চাওয়া হবে রিমান্ডও। চিত্রনায়িকা পরিমণি কাণ্ডের পর আলোচনায় নায়িকা একা। গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে রামপুরা এলাকা থেকে গ্রেপ্তার করা হয় চিত্রনায়িকা একাকে। একার দাবি তাকে ফাঁসানো হয়েছে।
আর গৃহকর্মী হাজরা বেগমের দাবি তাকে পিটিয়ে হাত ভেঙে দিয়েছে ওই নায়িকা। বেতন চাইছি আর মারধর শুরু করছে। মার মান দোষে ঘর ফেলাই আমার একলা ভাই মারা দোষে। আমি দেখছি অনেক সিগারেটের মধ্যে ভরাই ভরাই খা, আবার বোতলের মধ্যে খা, এটি খাইতে দেহের মাথা ঠিক দেন, আমি আর কিছু কই না। না না, এগুলি ওই রাখছে, এই জন্যই লক করে দিছে দরজাটা আমাকে ফাঁসানোর জন্য। এটা মিথ্যা অভিযোগ, সম্পূর্ণ মিথ্যা, একদম প্রমাণ সহ আমার কাছে প্রমাণ আছে। ত্রিপল লাইনে ফোন পাওয়ার পরপরই হাতিরঝিল থানা পুলিশ গৃহকর্মী হাজরাকে নায়িকা একার বাসা থেকে উদ্ধার করে। পরে তল্লাশি চালিয়ে তার বাসা থেকে ইয়াবা, মদ ও গাঁজা উদ্ধার করা হয় বলে দাবি করে পুলিশ। ব্যবসায়ী হতে পারে, সে নিজে খায়ও, ঠিক আছে, সে নেশা করে হয়তোবা, এটা তদন্তের পরে বোঝা যাবে যে সে ব্যবসা করে কিনা। আশেপাশের লোকজন, মহিলা পুলিশ, তারপর সবার সহযোগিতায় বাসার দরজা ভেঙে তাকে আমরা অ্যারেস্ট করি। তার বাসা চার্জ করে আমরা প্রায় 5টা ইয়াবা, তারপরে 50 গ্রাম গাঁজা প্লাস হাফ বোতল কেরুর মদ পাওয়া গেছে। তার বিরুদ্ধে আপাতত 2টা মামলা হবে, একটা হলো তার কাজের মেয়েকে নির্যাতন, আর একটা হবে মাদক আইনে। চলচ্চিত্রের পাশাপাশি নাটক ও বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছেন নায়িকা একা। রঙিন রাখাল রাজা সিনেমার মাধ্যমে টলিউডে অভিষেক ঘটে তার। এসএম ফয়েজ, বাংলা ভিশন, ঢাকা। আপাদমস্তক দুর্নীতিগ্রস্ত বিএনপি যখন দুর্নীতি নিয়ে কথা বলে তখন মানুষের হাসি পায়, বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের ত্রাণ ও সমাজ কল্যাণ উপকমিটির সুরক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে কথা বলেন তিনি। আপাদমস্তক দুর্নীতিগ্রস্ত বিএনপি যখন দুর্নীতি নিয়ে কথা বলে তখন জনগণ উপহাসের হাসি হাসে। আত্মস্বীকৃত দুর্নীতিবাজ দলের এসব মুখরোচক কথার নৈতিক মানদণ্ড নিয়েও মানুষ পরিহাস করে। করোনা সংক্রমণের ঊর্ধ্বগতিতে মানুষের মাঝে বেড়েছে টিকা নেওয়ার আগ্রহ। প্রতিদিনই বাড়ছে রেজিস্ট্রেশনের সংখ্যা। দ্রুততম সময়ে টিকা নিতে চাইলেও মোবাইলে মেসেজ না পেয়ে হতাশ অনেকেই। একসাথে অনেক নিবন্ধন হওয়ায় মেসেজ পেতে কিছুটা দেরি হচ্ছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। ফাইজার, মডার্না, সিনোফার্ম এবং অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন এরই মধ্যে বাংলাদেশে গণটিকা হিসেবে দেয়া হচ্ছে। শুরুর দিকে টিকা নেয়ার বিষয়ে কিছুটা অনাগ্রহ, কিছুটা গুজব থাকলেও এখন উল্টো চিত্র। বিশেষ করে করোনা সংক্রমণের ঊর্ধ্বগতিতে টিকা নিতে বাড়তি আগ্রহ মানুষের। মানুষকে তো স্বাভাবিক জীবনযাত্রায় ফিরতে হবে, জীবন জীবিকা একসাথে নিয়ে চলার জন্য টিকাটা অবশ্যই মানুষের গ্রহণ করা উচিত। এটা যদি 18 বছর করা যায় সেটা আরো ভালো হয়, কারণ অনেকেই তাহলে পাবে। আমি তো লেখাপড়া জানি না, সেদিনকে আমি বাড়িতে ছিলাম, এখানে আসি ভ্যাকসিন দিতে পারিনি, এখন আইসি, এখন ওই কাগজ হিসাবে ভ্যাকসিন দেওয়ার জন্য। তবে করোনার টিকা দেওয়ার ক্ষেত্রে এখন একটি অভিন্ন সমস্যা হিসেবে দেখা দিয়েছে মোবাইল মেসেজ। অর্থাৎ টিকা দেওয়ার তারিখ জানিয়ে মোবাইলের তথ্য না পেয়ে টিকা দিতে দেরি হচ্ছে। 4000-5000 মেসেজ একদিনে চলে আসছে। এত লোককে তো একসাথে দেওয়া সম্ভব না, কারণ সেখানে স্বাস্থ্যবিধিটা আমাকে মানতে হবে, কারণ যতটুকু সক্ষমতা সেই অনুযায়ী কিন্তু মেসেজটা দেওয়া হচ্ছে। তো সে কারণে অনেক সময় ব্যাকলগে আপনার মেসেজগুলো অনেক পড়ে যাচ্ছে, অনেকে 15 থেকে 20 দিন আসলে লেট হয়ে যাচ্ছে। আপনারা আতঙ্কিত হবেন না, আপনারা ভ্যাকসিনটা পাবেন, মেসেজটা পাবেন। যদি কোনো কারণে দেখেন যে অনেক বেশি দেরি হচ্ছে, আপনারা ওই সেন্টারে যোগাযোগ করলে তারা মেসেজটা আপনাকে দিয়ে দিবে। কোভ্যাক্সের আওতায় এবং সরকারের নিজস্ব অর্থায়নে কেনা বিপুল সংখ্যক টিকা পাইপলাইনে রয়েছে। এ বিষয়ে সাধারণ মানুষদের আশ্বস্ত করেছে সংশ্লিষ্টরা। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা। সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে টানা 5 দিন ধরে বন্ধ থাকা পিসিআর ল্যাবে কাল থেকে আবারও নমুনা পরীক্ষা শুরুর আশা করছেন সিভিল সার্জন। মেডিকেল কলেজ হাসপাতালের RT-PCR ল্যাব ও ল্যাবের দেয়ালে নমুনা পরীক্ষার সময় করোনা ভাইরাস ছড়িয়ে পড়ায় গত মঙ্গলবার থেকে সেখানে টেস্ট বন্ধ রয়েছে। এতে বিপাকে রোগী ও স্বজনরা। গত 2 মাস ধরে সাতক্ষীরা, যশোর, মাগুরা ও নড়াইলের করোনা পরীক্ষার একমাত্র ল্যাব হিসেবে ব্যবহার হয়ে আসছে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের এই পিসিআর ল্যাবটি। সিভিল সার্জন ডাক্তার হুসাইন সাফায়েত জানান, ল্যাবটি ভাইরাস মুক্ত করার কাজ চলছে। ভাইরাস মুক্ত হলে রবিবার থেকে ল্যাবে আবারও নমুনা পরীক্ষা শুরু হবে বলে আশা তার। করোনায় স্বজনহারাদের সংখ্যা অনেক। কেউ চিরতরে হারিয়েছেন মাথার ওপর ছায়া হয়ে থাকা মা বাবাকে, কেউ হারিয়েছেন পরিবারের উপার্জনক্ষম অভিভাবককে,
কেমন আছেন প্রিয়জন হারিয়ে বুকে দগদগে ক্ষত নিয়ে বেঁচে থাকা এই মানুষগুলো, জানাচ্ছেন সিনিয়র রিপোর্টার শিহাব হোসেন, ক্যামেরায় জাহাঙ্গীর আলম। গত 10 জুলাই করোনা কেড়ে নিয়েছে মমতাময়ী মাকে। তাকে কবরে শুইয়ে 2 কদম হাঁটতে না হাঁটতেই হাসপাতাল থেকে আসে বাবারও মৃত্যুর খবর। ঘণ্টা কয়েকের তফাতে এতিম হয়ে যান 3 সন্তান। মার প্রিয় বুকশেলফ আঁকড়ে মমতা খোঁজাই যেন এখন সন্তানদের নিয়তি। ভাসছে কত না মায়ার স্মৃতি। পরম ভালোবাসায় আবদ্ধ ছিলেন বাবা সৈয়দ নুরুল ইসলাম ও মা রুমা ইসলাম। নিজের মৃত্যু হলে সে খবর স্ত্রী সইতে পারবেন না ভেবে সবসময় ব্যাকুল থাকতেন নুরুল ইসলাম। হসপিটালে বসে আমার বাবা মার মৃত্যুর পর শুনছি। কিছুক্ষণ পরেই ডাক্তার এসে বলছে যে আপনার প্রিপারেশন নেন, হয়তো আপনার মা কিছুক্ষণের মধ্যেই চলে যাবেন। আবার বলছে যে না, একটু গ্রো করছে। মানে আমি আসলে ভাষায় বোঝাতে পারবো না ওই সিচুয়েশনটা। আমার বাবা সবসময় আমার মাকে বলতেন যে আমার আগে যেন তোমার মৃত্যু হয়, কারণ আমার মৃত্যু আগে হলে তুমি সহ্য করতে পারবে না, এবং তোমার সাথে সাথে যেন আমিও চলে যাই, কারণ আমিও তো তোমাকে ছাড়া থাকতে পারবো না। তাদের ভালোবাসাটা এতটাই গভীর ছিল যে আল্লাহ পাক সেটা কবুল করে রেখেছেন। বহু আগে বাবা হারিয়ে শ্বশুর শাশুড়িকেই অভিভাবক মানতেন জামাতা প্রফেসর মোখতার আহমদ। করোনা ছিনিয়ে নিল সেই ছায়াটুকুও। একটা হসপিটালের সাথে আমরা যোগাযোগ করলাম, আমাদেরকে বললো যে সিট আছে, আমরা নিয়ে গিয়েছি, কিন্তু সেখানে যাওয়ার পর বললো যে না, আইসিইউতে সিট নাই। ওনাকে আমরা কোথাও ভর্তি করাতে পারছি না, আরেকজনকে কোথায় নিয়ে যাব। এই অবস্থায় সিদ্ধান্ত নিতে পারছি না যে যাকে হসপিটালে ভর্তি করাবো তাকে বাঁচাবো, নাকি বাসায় যিনি আছেন তাকে অন্য জায়গায় হসপিটালে নিয়ে যাব, কোনটা করব। দেশে এখনো কোটি কোটি মানুষ স্বাস্থ্যবিধিতে উদাসীন। স্বজনহারারা মর্মে মর্মে উপলব্ধি করছেন এই উদাসীনতার পরিণতি। শিহাব হোসেন, বাংলা ভিশন, ঢাকা। প্রশাসনের আশ্বাসে 5 ঘন্টা পর রংপুর মহাসড়কের অবরোধ তুলে নিয়েছেন পোশাক শ্রমিকরা। এ সময় মহাসড়কে শত শত পণ্য পরিবহন, ব্যক্তিগত গাড়ি সহ আইনশৃঙ্খলা বাহিনীর যানবাহন আটকে থাকে। কাল থেকে পোশাক কারখানা খোলার নোটিশে শনিবার সকালে উত্তরের নীলফামারী, লালমনিরহাট, রংপুর ও কুড়িগ্রাম জেলার হাজারের বেশি শ্রমিক মাইক্রোবাস ও ট্রাকে করে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন। সকাল 11টায় নগরীর মডার্ন রোডে পুলিশ তাদের বাধা দেয়। স্বাস্থ্যবিধি না মানায় পুলিশ পরিবহন চালকদের মামলা ও জরিমানা করলে বিক্ষোভ শুরু করেন শ্রমিকরা। প্রতিবাদে রংপুর, ঢাকা ও দিনাজপুর মহাসড়ক অবরোধ করেন তারা। শ্রমিকদের অভিযোগ, লকডাউনের মধ্যে পোশাক কারখানা খুলে দেওয়ায় তারা চাকরি বাঁচাতে বাধ্য হয়েছেন ঢাকায় যেতে। সরকারের কাছে আহ্বান জানান স্থানীয় প্রশাসনের ব্যবস্থাপনায় তাদের ঢাকায় পৌঁছে দিতে, নয়তো কারখানা বন্ধ রাখতে। পরে পুলিশের আশ্বাসে শ্রমিকরা অবরোধ তুলে নেয়। আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত সৈয়দ আশরাফুল ইসলামের মুরাল ভাঙচুরের প্রতিবাদে কিশোরগঞ্জে মানববন্ধন হয়েছে। দুপুরে ছাত্রলীগের উদ্যোগে জেলা শহরের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মুক্তমঞ্চ চত্বরে মুরাল ভাঙচুরের বিচার দাবিতে এ মানববন্ধন হয়। এতে জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম টিটু, অজয়কর খোকন ও নূর আজিজ খান বাবু সহ যুবলীগের নেতারা বক্তব্য রাখেন। এদিকে দুপুরে কিশোরগঞ্জ 1 আসনের সংসদ সদস্য ডাক্তার সৈয়দা জাকিয়া নূর লিপি ভাঙচুর হওয়া মুরাল পরিদর্শন করেছেন। করোনা আক্রান্তদের চিকিৎসায় পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে 5টি মনিটর ও 1.5 শতাধিক অক্সিজেন মাস্ক দিয়েছেন সমাজসেবক ও রাজনীতিবিদ অ্যাডভোকেট সুলতান আহমেদ মৃধা। শনিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের কনফারেন্স রুমে এসব উপকরণ হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন। এতে সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও পৌরসভার সাবেক চেয়ারম্যান সুলতান আহমেদ মৃধা বলেন, প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে এ মানবিক সহায়তা দিয়েছেন তিনি। মনিটর ও মাস্ক গ্রহণ করেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার আব্দুল মতিন, সিভিল সার্জন ডাক্তার জাহাঙ্গীর আলম শিপন ও মেডিকেল কলেজের সহকারী পরিচালক ডাক্তার লোকমান হাকিম। নোয়াখালী জেলার হাসপাতালগুলোতে করোনা রোগীদের চিকিৎসার জন্য বিনামূল্যে মেডিকেল অক্সিজেন সিলিন্ডার বিতরণ করেছে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ, আইএবি এবং ম্যাক্স গ্রুপ।
শনিবার নোয়াখালী জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম খানের কাছে যৌথভাবে প্রতিষ্ঠান দুটির পক্ষ থেকে অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলার সিভিল সার্জন ডাক্তার মাসুম ইফতেখার সহ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, আইইবির জেলা প্রতিনিধি ও ম্যাক্স গ্রুপের প্রতিনিধি। ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার গোলাম মোহাম্মদ আলমগীরের উদ্যোগে এসব চিকিৎসা সামগ্রী দেয়া হয়। নরসিংদী জেলার পলাশ উপজেলার গজারিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবির অবমাননা ও চেয়ারম্যানের কক্ষ ভাঙচুরের অভিযোগ করেছে উপজেলা আওয়ামী লীগ। শনিবার এক সংবাদ সম্মেলনে নেতারা অভিযোগ করেন, নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান জাকির হোসেন চৌধুরী ও তার সমর্থকরা এ হামলা চালায়। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করা হয়েছে বলেও জানান তারা। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কবির মৃধা, ঘোড়াশাল পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র শরীফুল হক, গজারিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও বিদায়ী চেয়ারম্যান বদরুজ্জামান ভূঁইয়া সহ স্থানীয় নেতারা। অন্যদিকে এসব অভিযোগ মিথ্যা বলে দাবি করেছেন নবনির্বাচিত চেয়ারম্যান জাকির হোসেন চৌধুরী। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানিয়ে। কারখানা খুলছে খাল, চলবে গণপরিবহন ও রাজধানীমুখী মানুষের ঢল, নেই স্বাস্থ্যবিধির তোয়াক্কা। আরো 218 জন সহ দেশে করোনায় মৃত্যু বাড়ছে, হাসপাতালে টালমাটাল পরিস্থিতি, মিলছে না সাধারণ বেডও। বহু ভিআইপিকে ব্ল্যাকমেইল করেছেন হেলেনা জাহাঙ্গীর, অনৈতিক পথে হাতিয়েছেন বিপুল অর্থ, জানিয়েছে র্যাব। পরিমণি কাণ্ডের পর চিত্রনায়িকা একা গ্রেফতার, বাসা থেকে ইয়াবা, গাঁজা সহ মাদক উদ্ধার, আদালতে তোলা হবে কাল। দর্শক, ছিল এখনকার মতো, পরের সংবাদ রাত 1টায়। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।